স্পেশাল, আর যে কারণে স্পেশাল সেই তিনটে কারণ কোনোটাই কিন্তু কারো থেকে কম বা বেশি নয়। আজকে আনন্দধারার 20 বছরের পূর্তি, এবং সেই পূর্তিতে আমাদের সাথে, আমাদের পরম সৌভাগ্য, আমাদের সাথে উপস্থিত আছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আজকে গোটা সন্ধ্যাটা আমরা তার সাথে কাটাবো, তার সাথে কথা বলবো, তার কথা শুনবো, জানবো। তৃতীয় কারণ, আজকে ঈদ, সমস্ত বন্ধুদের জানাই ঈদ মুবারক। এই অনুষ্ঠানের নাম আপনারা সবাই জানেন, আজকে শ্রীজাত একাই 100, কিংবা একটু অন্যরকমভাবে যদি আমি বলি, আমার মনে হয় না খুব একটা ভুল বলবো, শ্রীজাত একাই 100। পণ্ডিত তারাপদ চক্রবর্তী তাঁর দাদু, মা শ্রীমতী শ্রীলা বন্দ্যোপাধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, চারিদিকে শুধুই গান, অথচ এই গান থেকে কিন্তু তিনি চলে আসেন সাহিত্য জগতে। আমরা তার লেখা, তার কবিতা, গান, ছবির গান, এই সমস্তগুলোর মধ্যে দিয়ে তার ভাবনাগুলো আমাদের মধ্যে তিনি ছড়িয়ে দেন। যদিও সুর থেকে কিন্তু খুব একটা দূরে তিনি থাকতে পারেননি, কারণ পরবর্তীকালে আমরা তাকে পেয়েছি গায়ক হিসেবে, সুরকার হিসেবে, অর্থাৎ ওই যে প্রথমে বললাম তিনি একাই 100। আজকে এই অনুষ্ঠানে যেরকমভাবে আমরা অনুষ্ঠান সূচিটা রেখেছি, তার মধ্যে প্রথমে আমরা শ্রীজাত তার মুখ থেকে শুনবো তার কথা, তারপরে একটি ছোট্ট শ্রুতি নাটক, কিন্তু সবটাই কিন্তু শ্রীজাত তাকে ঘিরে, কারণ শ্রুতি নাটকটি তারই লেখা। পরিবেশনা করবেন আমাদের এখানকার কিছু বন্ধুরা, খুব খুব পরিচিত মুখ। তারপর আবার আমরা ফিরে যাব তার কবিতাতে। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আবার আমরা রেখেছি শ্রীজাত তার সাথে কথা এবং গানে। শুনে নেব তার কিছু ভালো লাগা, মন্দ লাগা, তার কিছু প্রিয় গানের কথা শুনবো তার মুখ থেকে। শ্রীমন্তদা একটু যদি মঞ্চে এসে আমাদের একটু কয়েকটা কথা বলেন, আর একটু জোরে হাততালি। আজকে সত্যি বিশেষ দিন, কারণ 20 বছর পূর্ণ করলো আজকে আনন্দধারা, মানে এটা সত্যি কমেন্টেবল, সত্যি। এখানে থ্যাংক ইউ শ্রীমন্তদা আমাদের আনন্দধারা উপহার দেওয়ার জন্য। আমি মঞ্চ এবার আপনার কাছে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ তিস্তা। আমি জানি সবাই আপনারা উদ্গ্রীব হয়ে রয়েছেন শ্রীজাতর কথা শুনবার জন্য, সব গান শুনবার জন্য। আমি অনুমতি চেয়েছি কয়েকটা মিনিট আনন্দধারার ব্যাপারে কিছু বলার জন্য, কারণ আনন্দধারা কিন্তু আপনাদের। আজকে আমি 20 বছর পিছিয়ে যখন চিন্তা করি সেই দিনগুলো, এখানে অনেকেই আছেন সকাল 8টা থেকে একটা অনুষ্ঠান করতে গেলে খাওয়া দাওয়া ছেড়ে সমস্ত স্টেজ ডেকোরেশন করে তারপরে যখন বাড়িতে ফিরে গিয়ে পাঞ্জাবিটা পরে আসতাম, তখন আগে থাকতো না। আজকে 20 বছর পরে এই ছেলেগুলো এমন মেয়েগুলো এমনভাবে কাজ করলো, আমি পাঞ্জাবি পরে শ্রীজাতকে নিয়ে 5:30টায় বাড়ি থেকে, 5:15টায় বাড়ি থেকে বেরোলাম। এ আমার জীবনে কোনোদিন হয়নি, কোনোদিন কল্পনা করতে পারিনি। থ্যাঙ্কস টু দিস বিগ গ্যাং অফ ইয়াং স্টার্স। প্লিজ ওদের জন্য একটা হাত। আমি আচ্ছা, আনন্দধারাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু জিনিস খুব প্রয়োজন হয়ে পড়েছে। 20 বছরের পথ চলার পরে আমি ব্যক্তিগতভাবে কিন্তু ভীষণ ক্লান্ত। আমি বুঝতে পারি যেভাবে কাজ করেছি আর পারি না, আর যে মূল্যবোধ নিয়ে আমরা চলেছি সেইভাবে চলার চেষ্টা করছি, কিন্তু আজকে দুটো জিনিসের প্রয়োজন হয়ে পড়েছে। একটা হচ্ছে সংস্কার এবং পরিবর্তন। আপনার আজকে বই পড়ার ব্যাপারটা সারা পৃথিবীতে ভীষণভাবে পিছনের দিকে পড়ে গেছে। সাহিত্য চর্চা তো নিশ্চয়ই চলছে, কিন্তু যদি আপনারা মনে করেন যে আনন্দধারার কোনো প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমরা পরিকল্পনা করছি, কিন্তু অন্যভাবে চলতে হবে। এইভাবে চালানো কিন্তু খুব মুশকিল হয়ে পড়েছে। আমি দুটো কারণ বলে দিই, আমি বেশি সময় নেব না। যখন আমরা শুরু করেছিলাম এই ধরনের একটা প্রচেষ্টা কোনো সাংগঠনিকভাবে হয় না। তার কারণ হচ্ছে আজকে আনন্দধারা ওই দক্ষিণা বইটায় আপনারা দেখতে পাবেন প্রত্যেক 15 দিনে যে কাজ আমাদের করতে হয় ব্যাকগ্রাউন্ডে,
বইগুলোকে সারা অস্ট্রেলিয়া বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, এটা কোনো সাংগঠনিকভাবে সম্ভব নয়। তার কারণ সাংগঠনিকভাবে কোনো অনুষ্ঠান করা যায়, কিছু করা যায়, কিন্তু এইটা করা যায় না, যার জন্য আনন্দধারা কোনো সংগঠন নয়। আবার বইয়ের ব্যাপারটা হচ্ছে এত খরচ সাপেক্ষ হয়ে গেছে, এটা ব্যবসায়িকভাবেও চালানো সম্ভব নয়, যে কাউকে দিয়ে প্রফেশনালি কাজ করিয়ে করব। তো এই দুটোর মাঝখানে হাঁটতে হাঁটতে 20টা বছর কেটে যাবে। তো এর মাঝখানে অনেকবার কথা হয়েছে যেটা বন্ধ করে দেবো কিনা, অনেক অ্যানালিসিস হয়েছে যে কি হচ্ছে না হচ্ছে, অনেক অশান্তি সবদিকে হয়েছিল। আমার বাড়িতে নয়, বাড়ি বাড়িতে যারা এর সঙ্গে কাজ করে রাতে 10টা অবধি পরিশ্রম করে এসে তারপরে করতে হচ্ছে। তো সব কিছু নিয়ে আনন্দ সবাই পেয়েছে, কিন্তু আমি সত্যি করে বলে রাখছি, আমি কোনো রকম এটা কোনো স্টান্টের বা কোনো কথা নয়, যে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি বিভিন্নভাবে, অনলাইনের মাধ্যমে সেলফ সার্ভিসটা বাড়িয়ে দিয়ে অনলাইন সব কিছু করে। এইভাবে যদি আপনারা মনে করেন যে এটা চলবে, তাহলেই আপনারা চলবে, তাছাড়া কিন্তু আমরা এরপরে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তা আমি আশা করি আজকের এই প্রোগ্রাম এসে এবং এদের এই উৎসাহ দেখে, এইভাবে কাজ করা দেখে আমি খুব বিশ্বাসী যে এরা এগিয়ে নিয়ে যাবে। আমাদের এবার আস্তে আস্তে সরে আসার সময় হচ্ছে, সুতরাং সেইভাবেই আমরা চেষ্টা করব। তবে এবার কিন্তু পালাগেটের সময়ত প্রচেষ্টা, আমরা কিন্তু কারো একার প্রচেষ্টা নয়। আমরা এটা হচ্ছে আমার বলার প্রয়োজন ছিল আপনাদের কাছে, এই জন্য যে আপনারা দেখেছেন, শুনেছেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আর ব্যক্তিগতভাবে হচ্ছে কি, কিছু লোক, এটা একটা প্রবাহ হওয়াতে কি হয়েছে, বহু লোক বহু সময় এর সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা অবদান রেখেছে, আবার সেই প্রোগ্রাম হয়ে গেছে, তারা আমরা এগিয়ে গেছি। সুতরাং আনন্দধারা আমরা এইভাবেই করেছি যে এখানে কোনো হিসেব নিকেশের বালাই নেই। সেটা অবশ্য করে কাজের কথা নয়, কিন্তু আমরা সেভাবেই চলেছি, কারণ হিসেব করতে গেলে আনন্দটা বড় মাটি হয়ে যায়। আর এইভাবে আমরা চলেছে। আর বিভিন্ন সময় আমরা এই যে সাহিত্যিক বা বিভিন্ন দিকপালদের আনার চেষ্টা করেছি, জাস্ট এদের কাছ থেকে কিছুটা সময় আমরা কাটাবো দৈনন্দিন জীবনের মাঝখানে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা বুঝতে পারছি যে শনিবারের সামাজিক দায়বদ্ধতা মানুষকে কতটা অসহায় করে দিয়েছে। বহু সাহিত্য প্রেমী আছে, কিন্তু তাদের সেই সামাজিক দায়বদ্ধতার কারণে তারা আসতে পারেনি। আমরা বহুবার চেষ্টা করেছি, ভেবেছি যে আরেকদিন কি প্রোগ্রাম করা যায়, কিন্তু সেটা এত ব্যয় সাপেক্ষ এবং এত তার সমস্যা যে আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। হয়তো আমরা আজকের প্রোগ্রামের শেষে সিরাজের সঙ্গে কথা বলে আমরা তো আরেকদিন 1টা বা 2 ঘন্টা কাল বা পরশু দিনকে হয়তো আমরা চেষ্টা করবো করবার, কারণ আমরা অনেককেই পেলাম না, তারা আসতে পারলো না, একদম এমনভাবে বিভিন্ন কাজে আটকে গেছে। তা সেটা আমি কোনো বলতে চাইছি না, কিন্তু হয়তো আমরা চেষ্টা করবো, কারণ আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি নেই। কিন্তু একটা কথা আমরা বলছি যে আমরা কাউকে ব্যক্তিগত আমন্ত্রণ করি না, যারা আসে তারা শুধু সাহিত্যের ভালোবাসা নিয়ে আসে। সুতরাং ব্যক্তিগত আমন্ত্রণ কোনোদিন করিনি, আমরা কোনোদিন করবো না। এটা হচ্ছে মূল্যবোধের ব্যাপার এবং প্রায়োরিটির ব্যাপার। সেভাবে যদি আমরা বেঁচে থাকবে, আর না হলে এটা আস্তে আস্তে নিজের একটা ন্যাচারাল টার্মিনেশন দিকে চলে যাবে। আমি কথাগুলো বললাম কারণ আজকে এই কথাগুলো বলার সময় এসে গেছে। আমি না করলে এটা সাস্টেনেবল, এটা থাকবে না। সেই জন্যই আজ কথাগুলো বললাম। আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনারা শ্রীজাতকে উপভোগ করুন এবং আমি আশা করব যে আপনাদের আমরা সাপোর্ট পাবো, আনন্দধারা এগিয়ে চলবে, সেটা আবার পরবর্তী প্রজন্ম এসে তুলে নেবে হাতে। এটাই আমার বিশ্বাস এবং স্বপ্ন। আশা করি আপনাদের সহযোগিতা পাবো। ধন্যবাদ। এবারে আমি মঞ্চে শ্রীজাতকে আহ্বান জানাই। আমার ইচ্ছে ছিল যে আমাদের যারা কাজকর্ম করছে সবাইকে নিয়ে এসে দেওয়া। আমার খুব অপরাধ বোধ হয়, আমি কিছুই বললাম না, কিন্তু একটা অর্নামেন্টাল হিসেবে আমাকে দিতে হচ্ছে। তাহলেও তাদের তরফে, ভাই তোমাদের সবাইয়ের তরফে আমি এটা দিচ্ছি। এটা জাস্ট একজনকে, সবাই মিলে স্টেজে উঠলে হয়তো কাজকর্ম আটকে যাবে, ওই জন্য। সাধারণত বাইরে কোথাও এলে যখন কোনো অতিথি বলেন যে আপনাদের মধ্যে আসতে পেরে আমি খুব খুশি, ভালো লাগছে, তখন যারা শ্রোতা, অনেক সময় আমি শ্রোতা হিসেবে থাকলে আমরা ধরে নিই যে এই কথা তো বলতেই হয়, নিশ্চয়ই সব মঞ্চে গিয়েই উনি বলে থাকেন।
কিন্তু এখন যখন আমি বলবো যে আমার এখানে আসতে পেরে সত্যি ভালো লাগছে, সেটা সব মানুষে বলি না, কারণ অনুষ্ঠানের গোড়াতে মিথ্যে বললে অনুষ্ঠান খারাপ হয়। তো আমার ভালো লাগছে কারণ আমার আর দুর্বল এই প্রথম অস্ট্রেলিয়া আসা, এই প্রথম দক্ষিণ গোলার্ধে আসা। আমরা এর আগে অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু কখনো নিরক্ষরেখা পেরোয়নি। আর এই প্রথম প্রশান্ত মহাসাগর দেখা। ভূগোলের ছাত্র হিসেবে এগুলো আমার কাছে খুব জরুরি, খুব স্মরণীয় এক একটি বিষয়। আমি যখন রওনা দেওয়ার কথা ভাবছিলাম, তখন যে সমস্ত বিষয়গুলো ভেবে আমার মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছিল, এবং আমি মাঝে মধ্যেই গোছানোর ফাঁকে ফাঁকে দুর্বাকে বলছিলাম যে দেখ, এইটা হবে, ওইটা হবে, তার মধ্যে এগুলো ছিল। কিন্তু যেটা তার বহু আগে থেকেই ছিল, শ্রীমন্তদার মারফত যোগাযোগ হওয়ায়, যে আমি এখানকার যারা লেখালেখি করেন তাদের লেখা পড়তে পারছিলাম। এইটা আমার কাছে সবচাইতে বড় সৌভাগ্যের বিষয়, কারণ অস্ট্রেলিয়া তো শুধুমাত্র অস্ট্রেলিয়া দেখবো বলে আসা নয়, যারা আমাদের ভাষাকে অস্ট্রেলিয়ায় নিয়ে এসছেন, আমাদের ভাষাকে অস্ট্রেলিয়ায় বাঁচিয়ে রাখছেন, তাদের সঙ্গে দেখা হওয়ার একটা বিষয় থাকে। আর আমি মনে করি না যে ভাষার কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা হয়, নিশ্চয়ই আপনারাও কেউ বিশ্বাস করেন না, কারণ অস্ট্রেলিয়ার বাঙালি, আমেরিকার বাঙালি, আবুধাবির বাঙালি বলে কিছু হয় না। বাঙালি বাঙালি, সে তিনি যে দেশ থেকেই বাংলা ভাষার চর্চা করুন না কেন। ফলে আমরা যারা মনে করে নিই যে আমরা দেশে আছি, বাংলা ভাষার চর্চা করছি, মানে আমরা মূল স্রোতে আছি, যারা দেশের বাইরে থেকে বাংলা ভাষা নিয়ে কাজ করছেন তারা মূল স্রোতের বাইরে, তারা সত্যি বোকামি করে, কারণ ভাষার একটাই স্রোত। তো যিনি কলকাতায় বসে লিখছেন, যিনি ঢাকায় বসে লিখছেন, যিনি সিডনিতে বসে লিখছেন, যিনি ওয়াশিংটনে বসে লিখছেন, তিনি একই স্রোতে বহমান। তো আমার দক্ষিণা পত্রিকার জন্য লেখাপত্রগুলো পড়তে গিয়ে আমার এত ভালো লেগেছিল, কারণ আমরা দেখি যে কলকাতায় বসেই বাংলা ভাষার চর্চা টিকিয়ে রাখা এখন কঠিন হচ্ছে। কথাটা বলতে মোটেই ভালো লাগছে না, কিন্তু ওই আবারও অনুষ্ঠানের গোড়ায় মিথ্যে বলতে নেই। যেহেতু কঠিন হচ্ছে কলকাতায় বসেই, সেহেতু আমি ধরেই নিচ্ছি যে সিডনির মতো একেবারে অন্য শিকড়ের মাটিতে নিশ্চয়ই তা আরও কঠিন। কিন্তু তা সত্ত্বেও অস্ট্রেলিয়া আসার আগে এবং আসার পরে আমার মাত্র 3 দিন কেটেছে, তাতেই আমি ভাষার প্রতি যে ভালোবাসার পরিচয় পেয়েছি, সাহিত্যের প্রতি, গান বাজনার প্রতি, শিল্পের প্রতি ভালোবাসার যে পরিচয় পেয়েছি এখানকার বাঙালি বন্ধুদের মধ্যে, সেটা আমার জোর অনেক বাড়িয়েছে। কারণ আমরা আজকাল মাঝে মধ্যেই দুঃস্বপ্নে ভুগি, আতঙ্কে ভুগি, যে পৃথিবীর 5ম জনপ্রিয়তম ভাষা হলেও বাংলা ভাষার অস্তিত্ব বোধহয় সংকটে। কিন্তু যদি বিভিন্ন জায়গায় বাঙালিরা এভাবে একজোট হয়ে বাংলা ভাষা নিয়ে ভাবনা চিন্তা করেন, তাহলে আমার মনে হয় এখন দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। এই অনুষ্ঠানটা নিয়ে অনেক দিনের ভাবনা চিন্তা, যার সামনে ছিলেন শ্রীমন্তদা এবং জানি পাশে অনেকে আছেন, এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সাজানোর একটা বিষয় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে অনুষ্ঠানটার কেন্দ্রবিন্দু আমি হওয়ার, অনুষ্ঠানটা গণ্ডগোল হওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। কারণ আমি নিজেই ভাবতে পারছি না যে একটা গোটা সন্ধে আমার মতো একটা মানুষকে নিয়ে কাটানোর কথা কেউ কেউ ভেবেছেন, যে নাকি বাড়িতেও 4 জন লোক এলে নিজের ঘরে ঢুকে যায় মাঝে মধ্যে। ফলে আমার এখন ঢোকার কোনো উপায় নেই, নইলে আমি হয়তো প্রায়শই আসতাম যেতাম। আর প্রথমে একটা বিভাগ রাখা হয়েছে আমার কথা বলে। আমি শ্রীমন্তদাকে বারবারই বলছিলাম, শ্রীমন্তদা আমার কথা তো আমি সব লিখেই ফেলি, তো সেখানে এতজন মানুষের সামনে, এতজন গুণী মানুষের সামনে আমার কথা বলবার মতো স্পর্ধা আমার নেই প্রথমত, দ্বিতীয়ত আমার মতো কথাই নেই। আর যারা এর আগে এসেছেন অস্ট্রেলিয়ার মাটিতে, যাদের যাদের আনন্দধারা নিয়ে এসেছেন, তারা প্রত্যেকে আমার প্রণম্য, তারা প্রত্যেকে তারকা, আমাদের জীবনের মহাতারকা, যাদের দিকে আমরা তাকিয়ে থাকি। তো তাদের
পর আমি এসেছি মানে বোঝা যায় যে বাংলা ভাষার অবস্থা একটু টালমাটাল, এটা ঠিক। সুতরাং সেটা মেনে নিয়েই আমাদের অনুষ্ঠান এগোতে হবে। আপনারা যদি অনুমতি করেন, আমি বরং এই আমার কথা বিভাগে দুটো ছোট্ট গদ্য পড়ে শোনাই, তাতে আমার সুবিধেও হবে, আর আমি কিভাবে কবিতাকে দেখতে চাই, আমাদের দিকে তাকাতে চাই, তার একটা আভাসও পাওয়া যেতে পারে। আমি কি পড়তে পারি? বেশ, ধন্যবাদ। তাহলে বরং একটা করে কবিতা বলি আমরা, যার যার ভাষায়। হঠাৎই প্রস্তাবটা পারল উরুগুয়ের এক মাঝবয়সী ঔপন্যাসিক বন্ধু। রাত প্রায় 11:30 বাজে। আমরা অপেক্ষা করছি শেষ মেট্রোর জন্য শিকাগোর কোনো এক পাতাল টার্মিনালে। আমরা মানে আমি, বাংলাদেশের এক ছোট গল্পকার, প্যালেস্তাইনের এক নভেলিস্ট, আলজেরিয়ার এক নাট্যকার, লেবাননের এক কবি, আর উরুগুয়ের এই হাসি খুশি লেখকটি। সদ্য আইভাতে লেখক কর্মশালা শেষ করে আমরা তখন কয়েকটা মার্কিন শহরে ঝটিকা সফররত। শিকাগোয় দিন 4 থাকা, তার মধ্যে এক রাত্রিরে ডাউনটাউন রেস্তোরাঁয় খেয়ে দিয়ে ফেরার পথে ট্রেনের জন্য লম্বা অপেক্ষায় দাঁড়িয়েছিলাম কজন। কিছুক্ষণ পরে এই প্রস্তাব। নিজের ভাষায় কবিতা বলা মোটেই কঠিন ব্যাপার নয় তেমন, বিশেষত যখন ট্রেনটা আসতে আর মিনিট 15 দেরি। লম্বা আলো আধারী প্ল্যাটফর্মে আমাদের এই হইহুল্লোড়ে জটলা ছাড়া আছে বলতে মোটে একজন মেয়ে। সে আমাদের থেকে বেশ খানিকটা দূরেই দাঁড়িয়ে আর চোখে দেখছে আমাদের। টপ আর স্কার্ট পরা, সোনালি চুলের গুচ্ছ পনিটেল করে বাঁধা, পিঠে স্কুল ব্যাগ নেওয়া 15-16 বছরের এক ফুটফুটে মেয়ে। দেখে যতদূর মনে হলো মার্কিনই হবে। সে দেখুক, আপাতত আমাদের সময় কাটানো নিয়ে কথা। যেমন কথা তেমন কাজ। শুরু হলো কবিতা বলা। একে একে প্রত্যেকেই যার যার ভাষায় প্রিয় কোনো না কোনো কবিতা বলে শোনাচ্ছে। যে বলছে কবিতাটা, সে ছাড়া আর কারো পক্ষে তা বোঝা সম্ভব নয়। কেবল আমার আর বাংলাদেশি গল্পকার বন্ধুটির ভাষা এক বলে কিছুটা বাঁচোয়া, কিন্তু উচ্চারণের অভিব্যক্তি আর শব্দের ধ্বনি, এই দুইকে সম্বল করেই আমরা তখন বেশ মুশকুল। আমিও মনে করে রাখা ছোট আর খুব কাছের একখানা কবিতা বললাম। সকলের বলা যখন শেষ হলো, ট্রেন আসতে তখনও পাক্কা 5 মিনিট। এই যে, তুমি এবার একখানা কবিতা শোনাও দেখি আমাদের। কেউ কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট মেয়েটির দিকে দৌড়ে গেল লাতিন আমেরিকীয় বন্ধুটি। বেচারি এতক্ষণ কান খাড়া করে সবার কবিতা বলা শুনছিল, আচমকা এরকম হুকুমের স্বরে কবিতা শোনানোর প্রস্তাব পেয়ে বেশ হকচকিয়ে গেল। আমরাও জড়ো হলাম তার চারপাশে। সে তখন মোটামুটি হাতে পায়ে ধরে পালাতে পারলে বাঁচে। যত সে বলে আমি জানি না একটা কবিতা, আমাদের সেই অত্যুৎসাহী বন্ধুটি তাকে বলে এ হতেই পারে না, আর তুমি যখন এই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছো, তুমি ওই কবিতা বলবার খেলায় অংশীদার, ছাড়াছাড়ি নেই। শেষমেশ মেয়েটি বুঝল পড়েছে মোগলের হাতে। আমরা তার চারপাশে চুপটি করে অপেক্ষা করছি তার মুখ থেকে তার প্রিয় কবিতা শুনব বলে। সে কিছুক্ষণ দাঁত দিয়ে নখ কাটতে কাটতে আকাশ পাতাল ভাবল। তারপর হঠাৎ পিঠের ব্যাগটা প্ল্যাটফর্মে নামিয়ে রেখে বলল, আমি এই একটাই কবিতা জানি কেবল, বলে মিনিট 2 একটা ছোট ব্যালের পিস নেচে দেখালো। নাচের শেষে প্রায় পাথর হয়ে যাওয়া আমাদের সলজ্জ গলায় এসে বলল, এইটাই আমার প্রিয় কবিতা। ট্রেনটা এসেছিল ঠিক তার কয়েক সেকেন্ড পর। আমরা ঠিকঠাক ফিরেও ছিলাম হোটেলে, কিন্তু সারা পথ কেউ কারোর সঙ্গে একটাও কথা বলিনি আর। এমনকি একই কামরায় উঠে পড়া সেই কিশোরীর নামটাও জানতে চাইনি, কারণ বছর 15 সেই মেয়েটি 2 মিনিটে ভেঙে দিয়েছে আমাদের এতজনের এত বছরের কবিতা বিষয়ক সমস্ত ধারণা। মেয়েটির সঙ্গে সম্ভবত আর দেখা হবে না কোনোদিন আমার। কবিতার সঙ্গে হবে কি, সেই আশাতেই আরও একটা কবিতার দিকে নতুন করে হেঁটে যাওয়া, বারবার ব্যর্থ হওয়ার পরেও। অনেক লেখা হলো, বইও বেরোলো কিছু, কিন্তু শিকাগোয় সেই শীতের রাতটা পেরিয়ে আসার পর থেকে আমি এটুকু বুঝতে পেরেছি, ভাষায় ভাবনায় কবিতার ওই সৌন্দর্যকে দূর থেকে ছুঁয়ে দেখবার সামর্থ্যও আমার নেই। আমি কেবল কল্পনা করতে পারি তেমনই এক কবিতার কথা।
আজকাল এটা একেবারেই অন্য মেজাজের একটা লেখা, কিন্তু এটাও পড়া জরুরি বলেই আমার মনে হয়। তার কারণ আজকাল একটা শব্দের ব্যবহার খুব চালু হয়েছে, অন্তত কলকাতায় তো হয়েইছে, সেলিব্রিটি। তো একটা সময় পর আবিষ্কার করলাম যে আমি যাদের যাদের চিনি সবাই সেলিব্রিটি, এবং আমাকেও কেউ কেউ তাই বলছেন। তো তাতে আনন্দিত হওয়ার যে কিছু নেই এই বিশ্বাস আমার মধ্যে ছিল, এখনো আছে, কিন্তু এই অদ্ভুত তকমাটা এড়ানো যায় না এখন কলকাতায়। তো আমাদের এক বন্ধু, তাকে আপনারা সবাই চেনেন, সে মূলত গায়ক, গীতিকার, এখন ছবিও তৈরি করছে, অনিন্দ্য চট্টোপাধ্যায়। ও একটা কাগজ সম্পাদনা করে, রোববার বলে, যেটা আগে ঋতুদা সম্পাদনা করতেন। তো একদিন কোথাও থেকে ফিরছি, তখন অনিন্দ্য বলল, শোনো না, এই যে আমাদের সবাই সেলিব্রিটি বলে, এমনকি আমাদেরও বলে, তা একটা সংখ্যা করি সেলিব্রিটি, তুমি একটা লেখা লিখবে? তো সেই সংখ্যায় একটা লেখা লিখেছিলাম। এই যে বিভাগটার নাম আমার কথা, এটা কিছুটা আমার কথা তো বটেই, সেই জন্য এটা পড়তে চাইছি। এটা পড়া শেষ হলে আমার মনে হয় আমার কথা আপাতত আজকের মতো ফুরবে এবং শ্রুতি নাটক শুরু হতে পারে। এই লেখাটার নাম আমরা সবাই রাজা। ওমা, আপনি বাজার করেন? সে কি কথা, আপনি বাসে দাঁড়িয়ে যাচ্ছেন? কি আশ্চর্য, আপনি এখনো এভাবে মুড়ি খান? এই প্রশ্নগুলো ইদানিং প্রায় রোজই শুনতে হয়। আগে প্রশ্নের মালিকদের চেয়ে আমি বেশি অবাক হতাম, এখন অভ্যেস হয়ে গেছে। আগে তাদের বিস্ময় খচিত চাহনি অগ্রাহ্য করে অম্লান সরলতায় উল্টে জিজ্ঞেস করতাম, এতে অবাক হওয়ার কি আছে? উত্তরে তাঁরা মনে করিয়ে দেবার ভঙ্গিতে শটান বলতেন, আরে আপনি না সেলিব্রিটি? আমি তাতেও দমতাম না, খুব গম্ভীরভাবে বোঝানোর চেষ্টা করতাম, এই বলে যে নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে তাদের, আমি ওই ধরনের কিছু নই। তারা তাতেও মানতে না চাইলে মুড়ি খেতে খেতেই বা বাসের হাতল ধরে ঝাঁকুনি নিতে নিতেই আরেক দফা তর্ক জুড়তাম, এই বলে যে আমিও যদি সেলিব্রিটি হই তাহলে লিওনেল মেসি, স্টিফেন হকিং, ওরহান পামুক বা নোম চমস্কি এরা কারা? সমস্ত শুনে টুনে তারা অবধারিত একগাল হেসে বলতেন, কি যে বলেন, আপনাকে তো টেলিভিশনে দেখি। এরপর আর কোনো কথা চলে না। গোড়ার দিকে আমি এহেন যুক্তি শুনে হাবার মতো তাকিয়ে থাকতাম, এখন বুঝি ওই সময়টা হেসে মেনে নিতে হয়। লালমোহন গাঙ্গুলির সেই বিখ্যাত হাসিখানা এই কারণেই তো আবিষ্কৃত হয়েছিল। আমি এখন তার কিছুটা পাই। সবকিছুই অভ্যেসের ব্যাপার। এই হাসিটা এখন আমার রোজকার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমাকে রাস্তায় ঘাটে স্বাভাবিক অবস্থায় দেখে বিস্মিত হওয়াটাও যেমন সমাজের তৈরি করে দেওয়া একটা অভ্যেস। কিন্তু ব্যাপারটা আদতে হাসির নয়। চিরকাল যেসব কাজ রোজ করে এসেছি, আজ হঠাৎ সেই সব কাজ করতে দেখে মানুষজন হাঁ হয়ে যাবে কেন? 2-10 পাতা লেখালেখি, 4-5টা সাক্ষাৎকার বা নিয়মিত টেলিভিশন শো করবার পাশাপাশি আমার নিভৃতে মুড়িভোজের দৃশ্য অন্যের বিস্ময় ডেকে আনবে কেন? কারণ সেই বিস্ময় আসলে সমাজের তৈরি করে দেওয়া অমোঘ নিয়মগুলোর একখানা, যাকে মাঝে মধ্যেই খবরের কাগজের তিনের পাতায় গালজোড়া হাসি সমেত দেখা যায়, যাকে হপ্তায় 5 দিন নিয়ম মাফিক টেলিভিশনের পর্দায় দেখা যায়, যার লেখা গান রেডিওয়ে বাজে বা যার লেখালেখি ছাপার অক্ষরে দেখা যায়, খোদ তাকেই পার্শ্বে মাছ দরদাম করতে দেখা যাবে? এ হয় নাকি? তাহলে সে তো আর আলাদা রইল না কোথাও। তাকে ঘিরে এই যে দূরতর দ্বীপ মার্কা ইলিউশনের নেশা, সেটা তো ভেঙে গেল এক লহমায়। বরং তাকে যে দেখব না কোথাও, কিছুতেই নাগাল পাবো না তার, সন্ধে বাজারের অনেক দূর দিয়ে বয়ে যাওয়া ছায়াপথের মতো রেড কার্পেটেই কেবল পা পড়বে তার, এইটাই যেন ভেতরকার চাওয়া হয়ে ওঠে। আমি তো এমন নিয়ম মেনে নিতে পারি না কিছুতেই, কিন্তু তাই বলে এই বিস্ময়ের জন্য অভিযোগও করা যায় না। দোষটা তো তাদের নয় একেবারেই। বেশিরভাগ সময়ে
মানুষজন কোনো একজনকে সেলিব্রিটি ভাবার আগেই সে নিজেকে সেলিব্রিটি ভেবে বসে। এইটাই দেখছি ইদানিংকার চল। মানুষজন তাকে ঘিরে ধরার আগেই সে মবড হবার সিচুয়েশন কল্পনা করে গর্বে ঘেমে ওঠে। মানুষজন তার সঙ্গে সেলফি তোলার আবদার জানানোর আগেই সে নো মোর ক্লিকস বলা অভ্যেস করে নেয়। তারপর সে এতদিন যে দুনিয়ায় হাঁটাহাঁটি করে এসেছে তার দিকে এমনভাবে তাকাতে শুরু করে যেন প্লেনের জানলা দিয়ে ক্ষেত দেখছে। সেখান থেকে মানুষজনকে ভালো দেখাও যায় না, নদীগুলো কাঁথা স্টিচের সুতোর মতো মনে হয়। সে ঝালমুড়ির হোম ডেলিভারি নেয়, পা থেকে ঘষে ঘষে বাসের পাদানির গন্ধ মুছে ফেলে, খুব রাতের শোয়ে সিনেমা দেখতে যায়, আর ফ্রন্ট পেজে কাভারযোগ্য মিছিল ছাড়া রাস্তায় হাঁটে না। এই যেখানে অবস্থা সেখানে মানুষের বিস্ময় স্বাভাবিক। হ্যাঁ, মানছি রূপলী পর্দার সঙ্গে জড়িত লোকজনের পক্ষে ব্যাপারটা সত্যিই সমস্যা এবং বোধগম্য। কোনো এক দুর্বোধ্য কারণে বহুদিন ধরেই পর্দায় দেখতে পাওয়া মানুষজনকে সকলে অন্য গ্রহের জীবের মতোই মনে করে, অথচ রোজ 7 জনের জীবন বাঁচানো সার্জারি অবহেলায় সারছেন এমন ডাক্তাররা কই কিছুতেই সেলিব্রিটি হয়ে ওঠেন না তো। কিন্তু বাকিরা অমন হবে কেন? একখানা ছবি মোটে বানিয়েছে বা 2টো গান হিট করেছে কি করেনি, 4টে কাগজে উপন্যাস বেরিয়েছে অথবা 2বার ট্রুপ নিয়ে বিলেতে গেছে, ব্যাস হাওয়ায় ভাষা শুরু হয়ে গেল। ফ্ল্যাশ ছাড়া কোনো আলো আর সহ্য হয় না। আমার ছবিতে, আমার বাইটে, আমার উদ্বোধনী হাসিতে আস্তে আস্তে আমার কাজ ঢেকে যেতে থাকে। আমার চারপাশে একটা রান্তার আভা ঝলমলাতে শুরু করে, আর ওইটাই আস্তে আস্তে আমি হয়ে ওঠে। সেই আভাই আমার হয়ে কথা বলে, হাসে, অনুষ্ঠানে যায়। আর আমিও ঠিক স্পাইডারম্যানের মতো সন্ধে হলেই ওই আভা দিয়ে তৈরি আঁটোসাঁটো পোশাক পরে নিয়ে জানলা থেকে শহরের আকাশে উড়ে যায়। একটা অদৃশ্য বেলুন হতে থাকে তখন আমাকে ঘিরে, আর মিডিয়া সেই বেলুনের মুখে সুতো বেঁধে দিতে থাকে। এই বাজারে রোজ 3 পাতা ভরাতে হলে কয়েক হাজার হাসি মুখ দরকার, আর আমারও দরকার হপ্তায় 12 ছাপা হওয়া। মাঝখান থেকে মাস 6 এমন চলার পর কিছু মানুষ অন্তত ভাবতে শুরু করেন, হ্যাঁ সেলিব্রিটি বটে। কিন্তু আমি নিজে অধিকাংশ সময় যেটা আর ভাবি না সেটা হলো একটা সময় আসবে যখন আমি আর এই পার্টিগুলোয় ডাক পাবো না। আমার ছবি হর বখত পাওয়া যাবে না কাগজে, টেলিভিশনে আমার রংমাখা মুখ ঝিলিক দিয়ে উঠবে না নিয়মিত। তখন কি হবে? আজ যারা কোথাও একটা দেখতে পেলেই ঘিরে ধরছেন ঝটপট, তারা তখন চিনতে পারবেন তো? আমি যেটুকু কাজকর্ম করি সেসব একদিন সময়ের ঝোড়ো ঝাঁটার ঝাপটায় উড়ে চলে যাবে হয়তো। তারপর এক রাত্রিরে যখন আয়নার সামনে বাড়ির পোশাক পরে একলা দাঁড়াবো, তখন আমিও আমাকে চিনতে পারবো তো? বেশিরভাগ সময় এত কিছু আমার মাথাতেই আসে না, বরং আমি মানুষকে বলতে থাকি, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। কারণ আমি সে যা তুমি কোনোদিন হতে পারবে না। আমি কি কাজ করি সেটা বড় কথা না, কথা হচ্ছে রোজ 4টে বড় জায়গায় আমাকে দেখা যায়, শহরের 5টা নামী লোক আমাকে চেনে। তাই আমি সেই, আমি সেলিব্রিটি। এখন অবশ্য আমাদের শহরে সেলিব্রিটির চেয়ে সাধারণ মানুষ সংখ্যায় অনেক কম। চোখ বুঝে ঢিল ছুড়লে নির্ঘাত কোনো সেলিব্রিটির কপালে গিয়ে ঠক্কর খাবে। তাই ইদানিং আমার মতো কিছু না জাতীয় একজন মানুষেরও এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। পৃথিবীতে বোধহয় কিছু দশক আগেও এতটা এলেবেলে ছিল না। লোকজনের সম্ভ্রম বা বিস্ময় আদায় করে নিতে গেলে বড় মাপের কেউকেটা হতে হতো, নইলে নো পাত্তা। এখন কিন্তু আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। রোজ সন্ধে আমরা রাজবেশ পরে হেঁটে যাচ্ছি লাল গালিচায়, আমাদের স্বপ্নের রাতের টুকরো ছুঁড়ে দিচ্ছি জনতার দিকে, একবার মিহি কায়দায় হাত নেড়ে মিলিয়ে যাচ্ছি ক্যামেরার প্রাচীরের ওপাশে। এই রাতের কলকাতার মধ্যে জাগিয়ে তুলছি আরেকটা কলকাতা, যেখানে এখন বিভৎস মজা। পুনশ্চ একটি মজার গল্প, থোড়ি মর্মান্তিক ঘটনা না বলে শেষ করতে পারছি না। কয়েক সপ্তাহ আগে শ্যামবাজার থেকে বাসে উঠেছি, 240 হবে। জানলার ধার দখল করে বাইরে তাকিয়ে আছি। কখনো কখনো এইসব সময় লাইনগুলো ধরা দেয়।
হাতিবাগানের কাছে এক ভদ্রলোক পাশের সিটটায় বসলেন। কিছুক্ষণ পর বুঝতে পারলাম তিনি কিছু একটা বলবেন বলে উসখুস করছেন, কিন্তু বলে উঠতে পারছেন না। অগত্যা আমি সাহায্য করলাম, কিছু বলবেন? প্রশ্ন করা মাত্র তিনি একগাল হেসে বললেন, আসলে একটা কথা জিজ্ঞেস করব। সম্মতি দেওয়ায় তিনি বললেন, মানে আপনি কি সেদিন দাদাগিরিতে? তার চোখের অবিশ্বাসে ধুলো দিয়ে মাথা নেড়ে বললাম, হ্যাঁ আমি। তিনি তাকে দ্বিগুণ পুলকিত হয়ে বললেন, দারুণ খেলেছেন জানেন, একটুর জন্য সেকেন্ড হয়ে গেলেন। আসলে আপনার দোষ নেই, ওই উনি যদি চ্যালেঞ্জটা না করতেন তাহলে আপনারই তো বাজার বাজানোর কথা। আমি প্রায় মৌলালি অবধি দাদাগিরির সেই এপিসোডের একটা রিক্যাপ শুনলাম আর হেসে মাথা নেড়ে গেলাম। তারপর তিনি বললেন, ও হ্যাঁ, আমার মিসেস বারবার বলছিলেন আপনার মিসেসকে খুব সুন্দর দেখতে। এর উত্তরে আমি দুর্বার হয়ে একটু হাসলাম। তারপর তিনি বললেন, আপনার সঙ্গে একটা ছবি নিতে পারি? আমি অরাজি হতে পারি না চট করে। ভিড় 240 বাসে দুখানি হাসি মুখ ক্লিকায়িত হলো, বাকিরা একটু ফিরে তাকালেন। আমি বিরক্ত নই, খুশিও নই। যে মানুষটির সঙ্গে ভদ্রলোক ছবি তুললেন সে আর যাই হোক আমি নই, এটুকু তো আমার জানা। অথবা আমার কোনো রিস্ক নেই। পার্ক সার্কাস ততক্ষণে আমি আবার জানলায় মুখ সাটিয়ে নিয়েছি, যে মুখ কোনো কাগজে বা টেলিভিশনে কোনো দিন দেখা যায় না, যাবেও না। হঠাৎ ভদ্রলোক আরেকবার ডাকলেন, মানে আমি না এবার নামবো। দারুণ লাগলো জানেন আপনার সঙ্গে আলাপ হয়, আজ মিসেসকেও বলবো বলে কর্মবর্ধনের জন্য হাত বাড়ালেন তিনি। হাত মিলিয়ে আমি হেসে বললাম, আমারও খুব ভালো লাগলো, ভালো থাকবেন। এরপর তিনি খুবই লাজুক মুখ করে একটা কথা বললেন, যা দিয়ে এই লেখা শেষ করব। সিট থেকে ওঠার সময় কানের কাছে মুখটা এনে জিজ্ঞেস করলেন, কিছু যদি মাইন্ড না করেন, আপনার নামটা যেন কি? নমস্কার। আজ সন্ধ্যার স্তুতি নাটক পরিচোখ। এই নাটকটি আজকের অনুষ্ঠানের জন্যই রচনা করেছেন শ্রীজাত। তাই নাটকটি পরিবেশন করতে পেরে আমরা গর্বিত। এতে অংশগ্রহণ করেছেন শর্মিলা রায়, শ্রীকৃষ্ণ রায় ও রাহুল গান্ধী। শব্দ সংযোজনায় জি। যুদ্ধ শেষ হয়নি, শুধু রাত শুরু হলো। উঠেছে অর্ধেক চাঁদ, লজ্জিত বাকিটা। যে কোনো গার্হস্থ্যে থাকো, রাতে দরজা খোলো। সন্তান কবর দিয়ে ফিরছেন পিতা। তিনি কালপুরুষ, নক্ষত্র শরীরে। প্রান্তরে দাঁড়িয়ে আমরা দেখে বলি তারা। একদিন শ্মশান থেকে মাঝরাতে ফিরে কি উপায় আজীবন জেগে থাকা ছাড়া। যুদ্ধ শেষ হয়নি তো, শুরু হলো রাত। বরাবর সংখ্যালঘু স্বাধীন চিন্তারা খোলা আকাশের নিচে বাড়িয়েছে হাত। কাল পুরুষের থেকে খসে পড়ে তারা। আমাদের গ্রামে কখনো শহরে হবে, খুব শীঘ্রই হবে। তুমি বাড়িয়ে আজে বাজে কথা বলছো তুমি। বললাম তো, আমার চোখ ফোটেনি, তবু আমি দেখতে পাচ্ছি মনে মনে। খুব শীঘ্রই হবে। তোমাদের দুজনে চোখ থাকতেও তোমরা এখনো কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু এসব যখন হবে আমি চোখ ছাড়াই তৈরি হতে চাই। বাহ, তুমি তো ভারী গুছিয়ে কথা বলতে পারো দেখছি। বুঝিয়ে কিছুই নয়, শুধু সত্যিটা বলা। কিন্তু মিথ্যে দিয়ে বা বেশি দিন চলবে না। ওই আগুনের স্রোত তোমাদের গায়েও ঢুকলো বলে তার তোড়জোড় চলছে। কখন? কিন্তু কালকে যদি কেউ এসে তোমাদের ধর্মকর্মের নাম করে কানে বিষ ঢালে, এই হরেনের হাতুড়ি আর কাসেমের চেয়ে নিজেদের মধ্যে লড়াই করবে। কখন? প্রাণ থাকতে আমরা এক অপরের শত্রু হবে না, কোনো দিন। সেই না হয় তোমরা দুজন, কিন্তু দুজনকে নিয়ে
তোমাদের এত এত প্রতিবেশী, তাদের ঘরের দা কাস্তে চাকু বটি লাঠি কেরোসিন দেশলাই সব যে তখন অন্য চেহারা নিয়ে বেরিয়ে পড়বে, তার বেলা তখন তোমরা আসলে কি করে? যে কোনো ফসল হাতে রেখেছি বিকেল, দিগন্তে নিয়ে যাওয়া পথের কোলাজ এঁকে রেখে নকশা বনে একলা সাইকেল। আজ এই মাঠের নাম হয়তো অভিমানী, আজ এই শস্যের ঘ্রাণ হয়তো অনাহত, আজ হয়তো সন্ধে ভারী, কিন্তু আমি জানি তোমার এই অন্ধকার মুছে যাবে দ্রুত। জানি না বছর মাস, জানি না তারিখ, শুধু জানি ঘরে ঘরে পৌঁছে যাবে ভাত। আজ বিভাজনী শক্তি একদিন ঠিক ধান হয়ে ফুটে উঠবে সব রক্তপাত। ফলন চিরকালীন, খরা মৌসুমী, আমার শান্তির চেয়ে বড় নও তুমি।